নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, গত ক্লাসে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করা শিখেছি, ভাগের সাহায্যে বর্গমূল করা শিখেছি। আজকে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং ৮ থেকে অনুশীলনী ১.১ থেকে ১ নম্বর অঙ্ক মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো দেখো বন্ধুরা, তোমরা গত ক্লাসে কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করেছিলে সেই আলোকে আজকে অনুশীলনী ১.১ এর ১ নম্বরের ক, খ, গ, ঘ এই ৪টি অঙ্ক দেওয়া আছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধান করি। তো ক নাম্বার অঙ্কটি আমরা প্রথমে সমাধান করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো মৌলিক গুণনীয়কগুলো কিভাবে বের করে গত ক্লাসে আমরা শিখেছি, আজকে শুধু অঙ্কগুলো সমাধান করব। যদি গত ক্লাসটি আমার দেখে না থাকো তাহলে এই ক্লাসটি দেখলে তোমার অনেক উপকারে আসবে। তো চলো আমরা ১৬৯ এর মৌলিক গুণনীয়কগুলো বের করি। ১৬৯, দেখো ১৬৯ আমাদের মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করার একটি পদ্ধতি হচ্ছে, প্রথমে যদি বেজোড় সংখ্যা থাকে শেষে তাহলে অবশ্যই ৩, ৫, ৭, ৯ এগুলো সংখ্যা দিয়ে ভাগ করার ট্রাই করতে হবে। যদি ভাগ না যায় তাহলে ১১, ১৩, ১৫ ইত্যাদি সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে। তো চলো ১৬৯ এর মৌলিক গুণনীয়ক দেখো, আমি যদি ২ দিয়ে ভাগ করি তাহলে দুঃখিত ৩ দিয়ে যদি ভাগ করি ৩ ৬ ১৮ হয়ে যায়, ১৬ কিন্তু আমার হয় না। তার মানে এটিকে ৩ দিয়ে যদি ১৬ যায় ৩ তিরিকে ৯ হয়, ৯ গেলে আমার এখানে ৭ থাকে তাহলে ৭৯ হয়। তার মানে কি ৩ দিয়ে আমার ভাগ যাবে না। আমি যদি ৫ দেই ৩ ৫ ১৫ ১ ১৯, তার মানে কি ৫ দিয়েও ভাগ যাবে না। তাহলে দেখো এইভাবে ভাগ করবে। তোমাদের যদি ক্যালকুলেটর থাকে তাহলে খুবই সোজা, তোমরা ক্যালকুলেটর টিপে টিপে ভাগ করতে পারো। তো দেখো আমরা যদি ১১ দিয়ে ভাগ দেই তাহলে ১১ কে ১১ থাকে আমার কত এখানে ৫, তার মানে ৫৯, তাহলে ১১ দিয়ে আমার ভাগ যাবে না। তাহলে আমরা ১৩ দিয়ে ট্রাই করতে হবে। তাহলে ১৩ দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো ১৩ দিয়ে যদি ভাগ করি তাহলে ১৩ হয়। ১৩ গুণ করলে দেখো ১৩ গুণ করলে ৩ তিরিকে ৯, ৩ অক্ষে ৩, ৩ অক্ষে ৩, ১ অক্ষে ১, ৯ ৬ ১। তাহলে দেখো খুব সহজে আমরা অঙ্কটি সমাধান করে ফেললাম। তাহলে দেখো ১৬৯ এর মৌলিক উৎপাদক হচ্ছে ১৩ গুণ ১৩। ১৩ গুণ ১৩। গত ক্লাসে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সে সম্পর্কে জেনেছি। আজকে শুধু অঙ্কগুলো সমাধান করব। তাহলে দেখো যেহেতু আমার ১৩ গুণ ১৩ একটি জোড়া হয়েছে, তাহলে এই জোড়া থেকে আমার একটি গুণনীয়ক নিতে হবে। কয়টি গুণনীয়ক নিতে হবে? একটি গুণনীয়ক নিতে হবে। আর একটি কথা তোমাদের এখানে বলে রাখি বন্ধুরা, দেখো আমরা ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ সংখ্যা গত ক্লাসে শিখেছিলাম। ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর আমরা ছকের মাধ্যমে বর্গ সংখ্যাগুলো নির্ণয় করছিলাম। দেখো সেখানে কিন্তু আমার ১৩ আমার একটা সংখ্যা ছিল, ১৩ বর্গ আমরা নির্ণয় করেছিলাম। ১৩ বর্গ তাহলে কত ছিল? ১৩ আর ১৩ গুণ করলে ১৬৯। তোমরা যদি বর্গ সংখ্যাগুলো মনে রাখতে পারো তাহলে এগুলো অঙ্ক করতে আমার অনেক সুন্দরভাবে আমরা কি এই অঙ্কগুলো করতে পারবো। তো চলো কথা না বলে অঙ্কটা শেষ করি। দেখো তাহলে এখানে প্রতি জোড়া থেকে
একটি গুণনীয়ক নিয়ে পাই। তাহলে একটি গুণনীয়ক যদি নেই তাহলে কত হবে? 13। তাহলে সুতরাং 169 এর বর্গমূল √169 সমান সমান 13। এটি হচ্ছে আমার উত্তর। তোমরা অবশ্যই বুঝেছো বন্ধুরা। তো চলো কথা না বাড়িয়ে আমি পরের অঙ্কটি সমাধান করি। তাহলে পরে আমাদের কোন অঙ্কটি আছে? 529। খ নাম্বার সমাধান করব 529। তাহলে খ সমাধান 529। তাহলে প্রথমে আমাদের 529 এর মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে আমরা 529 এখানে মৌলিক গুণনীয়কগুলো বের করি। দেখো, যদি আমার যেহেতু এখানে শেষে আমার একক স্থানে বিজোড় সংখ্যা আছে, তাহলে আমাদের বিজোড় সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে। তো প্রথমে বিজোড় সংখ্যা 3 দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে 3 × 3 হাত থেকে 2 22, 3 × 7 21, তাহলে থাকে আমার 1, তাহলে থাকে 19। 19 কে কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, 19 কে 3 দিয়ে ভাগ যায় না, তার মানে আমার 3 দিয়ে এই সংখ্যাটা ভাগ যাবে না। তাহলে দেখো কত দিয়ে ভাগ যাবে, তারপরে আমরা 5 দিয়ে দেখব, 6 দিয়ে দেখব, 7 দিয়ে দেখব, 8 দিয়ে দেখব। যদি ভাগ না যায় তখন আমরা 2 ঘর সংখ্যা দিয়ে ভাগ দেখব। প্রথমে যদি 11 দিয়ে ভাগ দেই, তাহলে দেখো 11 যদি ভাগ দেই 5 4 11 44, তাহলে আমার 44 যদি এখানে বাদ দেই, 52 থেকে 44 বাদ দিলে হয় তোমাদের 8, আর এখানে আছে 9, তাহলে 89 হয়। তার মানে এই সংখ্যাটাও আমার কি 11 দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা 12 13 14 15 এরকম সব যত বিজোড় সংখ্যা আছে 11 থেকে 13 15 17 দিয়ে ভাগ করব, দেখবে 23 দিয়ে এই সংখ্যাটা তোমার ভাগ যাবে। তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে না। তাহলে 23 দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা এখানে 23 আসে। তার মানে 529 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 23 × 23। তাহলে আমরা লিখে বলি, সুতরাং 529 23 × 23, 23 × 23। তাহলে প্রতি জোড়া থেকে, যেহেতু এখানে একটা জোড়া হয়েছে, তাহলে প্রতি, তোমরা এইভাবে লিখতে পারো, প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই। কত পাই? 23। তাহলে সুতরাং 529 এর বর্গমূল সংখ্যাটা হবে 529 কত? 23। আশা করি তোমরা বুঝেছো, এটি আমাদের উত্তর। যদি বুঝতে একটু কষ্ট হয় তাহলে ক্লাসটি একটু টেনে টেনে দেখবে, অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে পরে আমাদের গ নাম্বার অঙ্কটি আমি তোমাদের কাজের জন্য রেখে দিলাম, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি না পারো আমার কমেন্ট সেকশনে জানাবে, আমি পরের ক্লাসে অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি। আমরা এখন ঘ নাম্বার অঙ্কটি সমাধান করি। ঘ নাম্বার অঙ্কটি একটি বড়, দেখতে অনেক বড় হলে অঙ্কগুলো কিন্তু কি অনেক সোজা। তোমরা যদি একটু বুঝে বুঝে করো এবং মনোযোগ সহকারে যদি আমার ক্লাসটি দেখো, তাহলে অবশ্যই তোমরা পারবে। তো চলো ঘ নাম্বার। ঘ নাম্বার আবার কি আছে সংখ্যাগুলো? 1 1 0 2 5। তাহলে এটাকে আমাদের প্রথমে মৌলিক উৎপাদকে রূপান্তর করতে হবে। তো দেখো মৌলিক উৎপাদক
দেখো আমরা প্রথমে যেহেতু বেজোড় সংখ্যা আছে, একটা কথা মনে রাখবে, যদি কোনো সংখ্যার শেষে একক স্থানে যদি 5 থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য যাবে। আমি আবার রিপিট করছি, যদি কোনো সংখ্যার একক স্থানে যদি 5 থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে আমরা 5 দিয়ে বিভাজ্য করব। তাহলে 5 দিয়ে যদি আমরা বিভাজ্য করি তাহলে 5 দুগুণি 10, হাতে থাকে আমার কত 1, তাহলে এখানে আবার 10 হলো, তাহলে 5 দুগুণি 10, হাতে কিছু থাকে না 2। দেখো 2 কিন্তু 5 কিন্তু 2 থেকে কি বড়, তাহলে 5 কিন্তু 2 এর মধ্যে এক ঘর যাবে না। তাহলে আমার এখানে একটি শূন্য নিতে হবে, একটি শূন্য নিয়ে 2 ঘর নিতে হবে, তার মানে আমার কত 25। তাহলে 5 5 25। আবার তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, দেখো প্রথমে আমার যেহেতু 5, এখানে দেখো বড় এবং 1 আমার ছোট, তাহলে আমার 2 ঘর এখানে নিতে হবে। তারপরে 10, তাহলে 5 দুগুণি 10, 10 11 এর মধ্যে যদি 10 বাদ যায় তাহলে থাকে আমার 1, তাহলে এই একটা সামনে আসলো, তাহলে হয়ে গেল কত 10। 10 কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে 2 হয়। 2 হওয়ার পর দেখো এখানে আবার আমার এক ঘর চলে আসছে 2, তাহলে 2 কিন্তু 5 এর থেকে কি ছোট, তাহলে আমার কিন্তু কি যেহেতু 5 এর থেকে বড় সংখ্যা আমার নিতে হবে, তাহলে আমার 2 ঘর নিতে হবে। 2 ঘর নিতে হলে আমাদের ভাগের নিয়ম কি, একটা শূন্য দিয়ে পরের সংখ্যাটা নামাইতে হয়। তাহলে দেখো এখানে আমার 25 হয়ে গেল, একটা শূন্য দিয়ে আমরা 25 নিলাম, 5 5 25। আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে দেখো পরের সংখ্যাটি যদি আমরা দেখো আবার যেহেতু 5 আছে একক স্থানে, তাহলে এটিও 5 দিয়ে ভাগ যাবে, যেহেতু এই অঙ্কটিরও শেষে একক স্থানে 5 আছে, তাহলে অবশ্যই এই সংখ্যাটিও আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 দিয়ে বিভাজ্য যদি করি তাহলে দেখো 4 5 20, তাহলে আমার থাকলো 22 থেকে যদি 20 বাদ দেই তাহলে 2 থেকে আবার 20 হয়ে যায়, 4 5 20, আর কিন্তু জানা, তাহলে 5 1 5। এখন দেখো এই যে 4 4 1, একক স্থানে আমার 1 আছে। মনে রাখে একক স্থানে যদি 1 থাকে 7 থাকে তাহলে সেই সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য হয়। মনে রাখবে, যদি কোনো সংখ্যার একক স্থানে 1 থাকে, যদি একক স্থানে 2 থাকে তাহলে কিন্তু অবশ্যই ওই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু একক স্থানে যদি 1 থাকে বা 7 থাকে তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ অবশ্যই যাবে। দেখো আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে যদি ভাগ করি 3 1 কে 3 14, তাহলে 3 4 12, তাহলে আমার 2 থাকলে 21, 3 7 21। তাহলে দেখো যেহেতু 7 আমাদের দেখো একক স্থানে আবার 7 আসছে, আমি বলেছিলাম যে একক স্থানে 1 অথবা 7 থাকলে সেটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যেহেতু 7 আছে তাহলে এটিও কি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দিয়ে 3 4 12 থাকলো 2, যদি 14 থেকে 12 বাদ দেই থাকে তাহলে 2 27, তাহলে 3 নং 27। এখন তো আমরা জানি 39, দুঃখিত 49 একটি কি বর্গমূল সংখ্যা, এটার বর্গমূল হলো 7 গুণন 7, 7 7 49। তাহলে আমরা দেখো এই 1 1 0 25 এর এগুলো হচ্ছে আমরা কি মৌলিক উৎপাদক। তো চলো আমরা লিখে ফেলি, জোড়া করে ফেলি। 1 1 0 2 5 ইকুয়াল টু 5 গুণন 5 একটা জোড়া, 3 গুণন 3 একটা জোড়া, তাহলে 7 গুণন 7 একটা জোড়া। তাহলে আমাদের এই অঙ্কের নিয়ম হচ্ছে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিতে হবে। তো আমরা লিখে ফেলি, প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই। কি পাই, তাহলে এখান থেকে এই এক জোড়া থেকে একটা 5 গুণন, এখানে এক জোড়া থেকে 3 একটা গুণন, এই 7 জোড়া থেকে একটা 7, তাহলে এটি হবে আমার 3 5 15, 15 সাথে 7 গুণ, 5 7 35 এর 5 হাত থেকে 3, 7 3 10 105, 5 7 35, 5 হাত থেকে 3, 7 থেকে 7 আর 3 যোগ করলে হয় 10, তাহলে 105। তাহলে সংখ্যাটা হবে 105। তাহলে সুতরাং এত এর
বর্গমূল সমান সমান 110 সমান সমান 105। এটি আমাদের উত্তর। আশা করি তোমরা অবশ্যই আমার ক্লাসটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, যদি আমার ক্লাসটি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে করে আমার ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও। এবং একটি করে লাইক দিতে অবশ্যই ভুলবে না। তোমরা যদি লাইক দাও বেশি বেশি, তাহলে আমাদের ক্লাস নেওয়ার আগ্রহ বেড়ে যায়। তো চলো কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় যে অনুশীলনী, তোমাদের 1.1 এর দ্বিতীয় যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করি। তো দেখো দ্বিতীয় কি কি অঙ্ক আছে আমাদের। যদি তোমাদের অঙ্কগুলো একটু বুঝতে কষ্ট হয়, তাহলে অঙ্কগুলো একটু আমার ক্লাসটি টেনে টেনে দেখবে, তাহলে আমার ক্লাসটি বুঝতে অনেক সুবিধা হবে। যদি গত ক্লাসগুলো তোমরা দেখে না থাকো, সেই ক্লাসগুলো দেখলে আরো তোমাদের অনেক অনেক উপকার হবে, তাহলে পরের ক্লাসগুলো আরো ভালো বুঝতে পারবে। তো চলো, 2 এ আমাদের কি আছে, তাহলে 2 এ আছে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তোমাদের বইয়ের অনুশীলনী 8 নাম্বার পৃষ্ঠা 2, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। গত ক্লাসেও আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখেছি, আজকেও আমাদের অনুসরণী অঙ্কগুলো সমাধান করব। তো দেখো ক নাম্বার আছে 2 2 5, খ নাম্বার আছে 9 6 1, গ নাম্বার আছে 3 9 6 9 এবং ঘ নাম্বার আছে 1 0 4 0 4। দেখো আমরা কথা না বলে সরাসরি অঙ্কগুলো সমাধান করি। ক নাম্বার সমাধান, দেখো প্রথম অঙ্কটা আছে আমাদের ভাগের সাহায্যে যে নিয়মটি, সেটি হচ্ছে প্রথমে আমাদের আগে জোড়া করে নিতে হবে। দেখো এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা জোড়া করতে পারবো না। তাহলে জোড়া করতে না পারলে সে ওই রকমই বা একই ভাবে সে থাকবে। এখন আমাদের নিয়ম একটা ভাগ চিহ্ন দেব। এখন আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে, দেখো এখানে কোন সংখ্যাটা আছে, এখানে কোন সংখ্যাটি আছে, এই সংখ্যার কাছাকাছি এমন একটি বর্গমূল সংখ্যা আমাদের নিতে হবে যেন এর থেকে ছোট অথবা এর সমান হয়। তো দেখো আমাদের যদি এখানে বর্গমূল সংখ্যা যদি আমরা 2 নেই, তাহলে 2 এর বর্গ কত? 4। তার মানে 2 থেকে কিন্তু 4 কি বড় হয়ে যায়, তাহলে সেই সংখ্যাটি আমরা নিতে পারবো না। তাহলে সবচেয়ে ছোট বর্গমূল সংখ্যা আছে 1, তাহলে 1 এর বর্গ করলে আমাদের 1ই হয়। তাহলে দেখো আমরা 1 নিয়ে নিলাম। তাহলে আমরা বিয়োগ করব। এখন 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। আর আমাদের এই ভাগের নিয়ম হচ্ছে কি, সরাসরি জোড়া নেমে যায়। আমাদের আগে যে আমরা ছোটবেলায় যে ভাগগুলো শিখতাম, একটা করে সংখ্যা নামতো, কিন্তু এখানে জোড়া সহকারে আমাদের অঙ্কগুলো নামে। তাহলে আমরা জোড়া নামালাম। তারপর আমাদের তৃতীয় যে নিয়ম হচ্ছে, এখানে যে সংখ্যাটি থাকবে, মানে কি ভাগফলে যে সংখ্যাটি থাকবে সেটা ডাবল করতে হবে, তাকে 2 দ্বারা গুণ করতে হবে, তার মানে কি দ্বিগুণ করতে হবে। তাহলে 1 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 2, তার মানে এখানে হবে আমার 2। চতুর্থ যে আমাদের কাজ, এইটা হচ্ছে অনেক আসল কাজ, মানে এই ভাগ বোঝার ক্ষেত্রে এইটা যদি তোমরা বোঝো তাহলে ভাগটি পারবে। দেখো এখানে এমন একটি সংখ্যা আমার নিতে হবে, এই জায়গায় এমন একটি সংখ্যা আমার নিতে হবে যেন কি এই সংখ্যাকে যদি আমরা 2 নিই, 2 দ্বারা গুণ করার জন্য এর কাছাকাছি একটি সংখ্যা হয়, তো দেখো এখানে যদি 2 নেই, তাহলে 22 কে 2 দ্বারা গুণ করতে হবে, তার মানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 44, তার মানে এর কাছাকাছি কোনো সংখ্যা হয় না। যদি আমরা এখানে 3 নেই, তাহলে এখানেও আমার 3 নিতে হবে, এখানেও 3, এখানে 2, 3 3 কে 9, 3 দুগুণে 6। তাহলে যদি এখানে আমরা 5 নেই, এখানেও 5,
তাহলে 5 5 25 5 হাই থেকে 2 5 2 10 2 12 তার মানে 125 হয়ে যায়। তাহলে এখানে আমার নিতে হবে কত 5, এখানে 5 নেব, 5 দ্বারা গুণ করে এখানে বসাবো 125, এই 5 এখানে নিছি তাহলে এখানেও আমার ভাগ ফলেও বসাতে হবে। যদি বুঝতে একটু কষ্ট হয় তাহলে ক্লাসটা একটু টেনে টেনে দেখবে, অবশ্যই বুঝবে, তাহলে আমার ভাগ শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই 225 এর বর্গমূল সংখ্যা হচ্ছে 15, 225 এর বর্গমূল সংখ্যা হচ্ছে 15। তাহলে অতএব আমরা লিখবো সরাসরি সুতরাং 225 এর বর্গমূল সংখ্যা আমরা এভাবে দিব 225 বর্গমূল কত 15, এটি আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা এখন গ নাম্বার অঙ্কটা সমাধান করি। খ নাম্বারটা তোমরা নিজেরাই পারবে, বাসায় একটু প্র্যাকটিস করবে, অবশ্যই পারবে। না পারলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, পরবর্তী ক্লাসে আমি অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে দেব। তো চলো আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি এবং ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব। বড় অঙ্কগুলো সমাধান করে ছোট অঙ্কগুলো তোমরা এমনিতেই পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি। দেখো গ নাম্বার অঙ্কটি কি আছে, গ নাম্বার অঙ্কটির সমাধান 3 9 6 9। তাহলে আমাদের প্রথম নিয়ম, আমরা আগে তুলি অঙ্কটা, এখানে 3 9 6 9। তাহলে প্রথমে জোড়া করে নেব, তারপরে ভাগ চিহ্ন দেব। তাহলে দেখো এই যে প্রথম যে আমার সংখ্যা দুটি আছে, এই দুটি সংখ্যার এমন একটি বর্গমূল সংখ্যা নিতে হবে যেন এর থেকে ছোট অথবা এর সমান হয়। তাহলে আমাদের যদি আমরা এখানে 4 নিই তাহলে 4 4 16, 5 নিলে 5 5 25, 6 নিলে 6 6 36, 7 নিলে 7 7 49 হয়ে যায়। তার মানে কি 7 নিলে আমার সংখ্যাটা থেকে কি ওই সংখ্যাটা বড় হয়ে যায়। তাহলে আমাদের নিতে হবে 6। তাহলে 6 নিলে 6 6 36, তাহলে 6 6 36 আমরা এখন বিয়োগ করে দেব। বিয়োগ করে দেই, 6 আছে কত হলো 9 3, 3 3 মিলে গেলে 0, 0 বসে না। তো দেখো এখন আমাদের দ্বিতীয় নিয়ম কি, সংখ্যাগুলো সরাসরি নিচে নামবে জোড়া আকারে। তাহলে আমরা জোড়া নেমে দিলাম। এখন দেখো তৃতীয় আমাদের নিয়ম আছে, এখানে যা থাকবে সেটাকে দ্বিগুণ করতে হবে, মানে 2 দ্বারা গুণ করতে হবে। তো 6 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে হয় 12। এখন সংখ্যাটা তোমাদের নিতে হবে ভেবেচিন্তে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে ওই সংখ্যা দ্বারা গুণ করে যেন এর কাছাকাছি একটা সংখ্যা বা এর সমান হয়। তো দেখো আমরা যদি এখানে 3 নিই তাহলে 123 কে 3 দ্বারা গুণ করলে কত হয়, 3 3 কে 9, 3 2 6, 3 1 কে 3। দেখো মিলে গেছে। তাহলে এখানে আবার 3 নিলে অঙ্কগুলো আমার মিলে যাবে। তাহলে এখানে যদি আমি 3 নিই তাহলে এখানেও আমার 3 নিতে হবে। তার মানে এখানে 3 নিয়ে 3 দ্বারা গুণ করলে হয় 3 6 9, তাহলে ভাগফল হয় 0। তার মানে 39 69 এর বর্গমূল সংখ্যা হচ্ছে 63, বর্গমূল সংখ্যা হচ্ছে 63। তাহলে আমরা সরাসরি লিখব সুতরাং 3 9 6 9 এর বর্গমূল 3 9 6 9 সমান সমান 63। এটি হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো ঝটপট আমরা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করি। যদি বুঝে না থাকো তাহলে এই ক্লাসটা একটু টেনে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো ঘ নাম্বার অঙ্কে কি আছে আমাদের, দেখো 1 0 4 0 4। তাহলে 1 0 4 0 4 প্রথমে জোড়া করব। দেখো জোড়া কিন্তু আমার হয়ে গেছে, এই সংখ্যাটা আমার বেশি আছে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমরা একটা ভাগ চিহ্ন দেব। তাহলে এখানে যে সংখ্যাটাই আছে সেই সংখ্যার এমন একটি সংখ্যা আমরা নির্বাচন করব যেন এর থেকে ছোট অথবা কি এর বর্গমূল সংখ্যাটা এমন হবে যেন এর থেকে ছোট অথবা এর সমান। তাহলে 1 আমাদের বর্গমূল সংখ্যা প্রথমে 1, তাহলে 1 এর বর্গ করলে 1ই হয়। তাহলে 1 এর বর্গ যদি 1 হয় তাহলে এখানে আমাদের বিয়োগ করলে হয় কি 0, তাহলে 0 বসার দরকার নাই। তাহলে আমাদের সরাসরি এই সংখ্যা দুটি নেমে যাবে। তো দেখো এটা সামনে কিন্তু 0 আছে, এই 0 বসারও কোনো দরকার নাই, কারণ কি বাম পাকে শূন্যের কোনো দাম নাই।
তো চলো আমাদের একের ডাবল এখন কত 2। এখন দেখো 2 দিয়ে যদি আমি এখানে একটা সংখ্যা নিই, আমাদের নিয়ম হচ্ছে এখানে একটা সংখ্যা নিতে হবে, তারপরে এখানে কি গুণ করে বসাতে। এখন যদি আমি এখানে 20 দ্বারা যদি গুণ করি, দুঃখিত 1 দ্বারা যদি গুণ করি তাহলে 21 হয়। তাহলে 21 সংখ্যাটা কি 4 থেকে বড়। একটু ভালো করে বুঝবে, এটা একটু ব্যতিক্রম। দেখো কিন্তু নিয়ম একই। তাহলে দেখো এখানে আমার শূন্য ছিল, এই শূন্য না দিলে হবে, কারণ এই শূন্যর কোনো দাম নাই। তাহলে দেখো যদি আমি 21 নিই তাহলে কি 4 থেকে 21 বড় হয়ে যায়, তাহলে কি আমার 21ও নেওয়া যাবে না। তাহলে আমাদের একটা ভাগের নিয়ম আছে, আমরা ছোটবেলায় শিখেছি, যদি কোনো কিছু সংখ্যা ভাগ না যায় তখন শূন্য নিয়ে, ভাগফলে শূন্য নিয়ে একটা সংখ্যা আমরা নিচে নামাতে পারি। ঠিক এইরকম আমরা এখানেও করব, একটা এখানে শূন্য নেব, এখানেও শূন্য নেব, এখানেও শূন্য নেব, এবং এক জোড়া সংখ্যা আমরা নিচে নামাবো। ভালো করে একটু বুঝবে, এক জোড়া সংখ্যা আমরা নামাবো। এখন এমন একটা এখানে সংখ্যা বসাতে হবে যেন 404 হয়, অথবা 404 এর কি সমান হয়। তাহলে এখানে যদি আমি 1 নেই, তাহলে যদি আমি 201 কে 1 দ্বারা গুণ করি তাহলে 201ই হয়। তাহলে এখানে যদি 2 নেই, তাহলে এখানেও আমার 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4 0, 2 দুগুণে 4। তাহলে বন্ধুরা বুঝেই গেছো, তাহলে এখানে কি আমার 2 নিতে হবে। তাহলে 2 যদি এখানে, তাহলে এখানেও আমার 2 নিতে হবে, এবং 2 দ্বারা এটাকে গুণ করলে হয় 404। তাহলে আমার ভাগশেষ 0। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো অঙ্কটা, তাই না? তাহলে দেখো এটি হচ্ছে, এটির বর্গমূল সংখ্যা হচ্ছে 102। তাহলে উত্তর আমরা লিখব সরাসরি, অতএব 10404 এর বর্গমূল √10404 সমান 102। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝে ফেলেছো। আমার কথাই যদি তোমাদের কোনো একটু বুঝতে অসুবিধা হয়, আমার কথাগুলো একটু তোমাদের অস্পষ্ট মনে হবে, কারণ আমার ওয়্যারলেস কোনো মাইক্রোফোন নেই। তোমাদের যদি দোয়া, তোমাদের আশীর্বাদ যদি থাকে, তাহলে অবশ্যই আমি সব হয়ে যাবে। তোমাদের ভালোবাসা আমার কাম্য। আমার ক্লাসগুলো মন দিয়ে করবে। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেগুলো বুঝে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা 3 নাম্বার অনুসরণী 3 নম্বরে কি কি অঙ্ক আছে সেগুলো একটু আলোচনা করি। অনুসরণী 1.1 এর 3 নাম্বার অঙ্ক তোমাদের কি আছে একটু দেখি। দেখো 3 নাম্বার আছে, নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে 3 নাম্বার আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 3 এর আমাদের ক নাম্বার অঙ্ক আছে 147, ক নাম্বারে আছে 384, গ নাম্বারে আছে 1470, এবং ঘ নাম্বারে আছে 32805। দেখো এই অঙ্কগুলো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে সমাধান করব। তাহলে মৌলিক গুণনীয়ক যেভাবে আমরা বের করেছিলাম ঠিক সেই রকম ভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। তার আগে একটু ভালো করে এটা পড়ে নেই। দেখো নিচের সংখ্যাগুলোকে, এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, কি করলে, গুণ করলে
গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেই সংখ্যাটি আমাদের বের করতে হবে। তো চলো ক নাম্বার আমরা সমাধান করি। তাহলে 147, তাহলে আমাদের প্রথমেই বলেছি এই নিয়ম হচ্ছে কি আমাদের মৌলিক গুণনীয়কের নিয়ম। তাহলে মৌলিক গুণনীয়ক 147 এর আগে মৌলিক গুণনীয়কগুলো আমাদের বের করতে হবে। তাহলে 147 এর মৌলিক গুণনীয়ক 147 এর মৌলিক গুণনীয়ক দেখো, আমরা একটু আগেই জানলাম যে কোনো অঙ্কের একক স্থানে যদি 7 থাকে তাহলে সেটি 3 দ্বারা বিভাজ্য হবে। একক স্থানে 1 অথবা 7 থাকলে সেটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো চলো 3 দ্বারা বিভাজ্য দিয়ে দেখি। তাহলে 3 4 12, তাহলে হাতে থেকে কত আমার 2 27, 3 9 27। আর 49 তো একটি বর্গমূল সংখ্যা, তাহলে আমরা জানি এটি 7 7 49। তাহলে দেখো 147 এর বর্গমূল সংখ্যা 3 গুণন 7 গুণন 7। তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি মৌলিক গুণনীয়কের নিয়ম হচ্ছে আগে জোড়া করতে হবে। তাহলে আমরা এটা জোড়া করে নিলাম। দেখো একটা মাত্র জোড়া ছাড়া বা জোড়া বিহীন আছে, তার মানে এই 3 দ্বারা যদি আমি এই সংখ্যাটাকে গুণ করি তাহলে ওই সংখ্যাটাই হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমার অবশ্যই কি গুণ করতে হবে, আমাদের বলে দিয়েছে কি গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো 3 এর সাথে যদি একটা জোড়া আমরা করতে পারি তাহলে 3 দ্বারাই গুণ করলে সেটি কি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো চলো আমরা একটু কথাই লিখি। এখানে 3 সংখ্যাটি জোড়া বিহীন, সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করি। দেখো খ নাম্বার অঙ্কটি অনেক সোজা। আমি গত ক্লাসে তোমাদের বলছি কোনো একক স্থানে যদি 4 0 2 4 6 8 এগুলো থাকে, 5টি সংখ্যা থাকে, তাহলে দেখো এটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটি আমরা সহজে সমাধান করতে পারবো। তো চলো আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি। তোমরা বাসায় খ নাম্বারটা প্র্যাকটিস করবে। আমরা গ নাম্বার অঙ্কটি করে ফেলি। গ নাম্বার সমাধান 1470, 1470। এখন এটাকে আমাদের মৌলিক উৎপাদক বের করতে হবে। দেখো আমি বারবার বলি যে একক স্থানে যদি 0 থাকে তাহলে সেটি আমাদের অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 2 দিয়ে দেব। 2 দিয়ে দিলে কত হয় 7 দুগুণী 14 6 3 দুগুণী 6 হাতে 1 10 5 দুগুণী 10। দেখো এখন আমাদের একক স্থানে 5 আছে, তাহলে একক স্থানে যদি 5 থাকে তাহলে সেটি অবশ্যই 5 দ্বারা কি হবে বিভাজ্য হবে। দেখো যদি এটি কিন্তু 3 দ্বারাও বিভাজ্য হবে। তো 3 দিয়ে দেখি। 3 দিলে 3 দুগুণী 6 হাতে থেকে 1 12 3 4 12 হাতে 15 3 5 15। তাহলে দেখো একক স্থানে যদি তোমার 1 থাকে 5 থাকে 7 থাকে তাহলে এই সংখ্যাগুলো যদি থাকে একক স্থানে যদি 1 5 7 থাকে তাহলে সেটিও কি 3 দ্বারা বিভাজ্য হবে। অথবা একক স্থানে যদি 5 থাকে সেটি 5 দ্বারা বিভাজ্য হবে। যদি একক স্থানে 0 2 4 6 8 থাকে সেটি 2 দ্বারা বিভাজ্য হবে। এগুলো একটু তোমরা মনে রাখবে, তাহলে অঙ্কগুলো তোমাদের সমাধান করতে অনেক সুবিধা হবে। তো চলো আমরা এটা শেষ করে ফেলি। দেখো 3 দিয়ে গেলে এত হয়। তারপর দেখো একক স্থানে 5, তাহলে 5 দিয়ে গেলে 4 5 20 5 5 25 তো যায় না, 4 5 20 তাহলে 4, তাহলে দেখো থাকে আমার কত এখানে 45, 5 9 45। তাহলে এটা আমাদের 7 7 49 চলে যায়, এটা আমরা
আগে থেকেই জানি। তাহলে দেখো আমরা এখন এটাকে জোড়া করে নিই। তাহলে 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে দেখো এখানে শুধুমাত্র আমার একটা জোড়া হয়েছে, একটা জোড়া হয়েছে, কিন্তু এই 2 3 5 এর কিন্তু কোনো জোড়া নেই। 2 3 5 এর কোনো জোড়া নেই। তাহলে আমার কি হবে? তাহলে এখানে আমরা লিখব, এখানে 2, 3, 5 সংখ্যা কি হবে না, তাহলে সংখ্যাগুলো জোড়াবিহীন। সুতরাং কি তাহলে কত আছে আমার? 2 গুণন 3 গুণন 5 সমান সমান 3 দুগুণে 6 5 6 30। তাহলে সংখ্যাটি হবে আমার 30। তাহলে 30 দ্বারা যদি আমি এই সংখ্যাগুলোকে গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো তাহলে আমরা লিখে ফেলি। এখানে 2 3 5 সংখ্যাগুলো জোড়াবিহীন, সুতরাং 2 গুণন 3 গুণন 5 সমান 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 30। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা কথা না বাড়িয়ে ঘ নম্বর অঙ্কটি সমাধান করি। ঘ নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো ঘ নম্বর অঙ্ক কি আছে আমার? 3 2 8 0 5। তাহলে দেখো একক স্থানে আমার 5 আছে, তাহলে এটাকে 3 দিয়ে আমরা বিভাজ্য করতে পারি। 3 দিয়ে গেলে 3 অক্ষে 3, 2 তো যায় না, তাহলে নিতে হবে কি? দুঃখিত, অঙ্কটি একটু আমরা ভুল তুলেছি, অঙ্কটা একটু সমাধান করে নেই। এখানে আছে কত দেখো আমাদের? 23 80 05। এখানে একটু উল্টা হয়ে গেছে, 23 05। তাহলে দেখো এখানে আমাদের 3 7 21 1, তাহলে থাকে আমার দেখো এখানে হচ্ছে 18, 9 দুগুণী 18। তাহলে যায় না, একটি শূন্য নেওয়া লাগবে। তাহলে দেখো শূন্য থাকলে আমার কত এখানে? 5। 3 7 21, হাতে থাকে আমার 2, 2 থাকলে হয় 28, 3 নং 7 হাতে 10, 3 তিরিকে 9 হাতে 15, 3 5 15। তাহলে আবার 3 দিয়ে যায়, 3 দুগুণী 6 হাতে থেকে 1 19, 3 6 18 হাতে থেকে 1, 3 4 12 হাতে থেকে 1 15, 3 5 15। 3 দিয়ে যায়, 3 7 21, 5 দিয়ে দেই, 5 5 25 হাতে 14, 5 দুগুণী 10 45, 5 নং 45। 529 কে আমরা এর আগে বের করছি 23 দিয়ে যায়, তাহলে 23 গুণ করলে হয় 529। দেখতে একটু কঠিন মনে হলেও তোমরা যদি বারবার একটু প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো পারবে। তাহলে দেখো আমরা একটু জোড়া করে ফেলি। সুতরাং 23 8 0 5 সমান সমান 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23। তাহলে এখানে দেখো 23 আমার একটা জোড়া, 3 আমার একটা জোড়া, তাহলে জোড়া বিহীন কি আছে? 5 আছে। তাহলে 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখব এখানে 5 জোড়া বিহীন। সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।
তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5, এটি আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কথা না বাড়িয়ে আমরা চলি অনুসরণী 4 নাম্বার যে অঙ্কটি আছে সেটি আমরা সমাধান করি। দেখো ক্লাসটি আজকে একটু বড় হলেও তোমরা মনোযোগ সহকারে করবে, তাহলে তোমরা অনুসরণী A to Z 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তোমরা সবগুলো সুন্দর করে বুঝতে পারবে এবং তোমাদের অনেক উপকার হবে। তোমরা যদি রেগুলার আমার ক্লাসগুলো ফলো করো তাহলে তোমাদের অঙ্ক করতে আর সমস্যা হবে না। তো চলো আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করি। তো 4 নম্বর অঙ্কে কি আছে একটু দেখি। তো 4 নম্বর আমাদের অঙ্কে আছে, দেখো নিচের সংখ্যাগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নিচের কোন সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ক নাম্বার আছে আমাদের 972, ক্ষয়ে আছে 456, গয়ে আছে 21, 9, 52, তিনটি অঙ্ক আমার আছে। তো চলো আমরা ক নাম্বার অঙ্কটি সমাধান করি। দেখো এখানে আমার কি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, আগেরটা ছিল কি গুণ করলে, তাহলে ভাগ বলুক আর গুণ বলুক নিয়ম কিন্তু আমার একটাই। তাহলে নিয়ম হচ্ছে একটাই, কোনটা আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে অঙ্কগুলো সমাধান করতে হবে। তো চলো ক নাম্বার অঙ্কটি সমাধান করি। 972, তাহলে 972 যেহেতু 2 আছে আমার একক স্থানে, তাহলে অবশ্যই এটি 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে গেলে 7 দুগুণী, দুঃখিত 4 দুগুণী 8, হাতে থেকে 1, 17, 8 দুগুণী 16, হাতে 12, 6 দুগুণী 12, 2 দিয়ে গেলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3 দুগুণী 6। দেখো একক স্থানে এখন আমাদের আছে কত? 3। একক স্থানে কত আছে? 3। তাহলে এটা যে 3 দিয়ে কি যাবে দেখি, 3 3 24, 3 3 আসছে 24, 3 আটকে 3, 3 আসছে 24, 3 3 আটকে 3। দেখো তাহলে 3 দিয়ে যায়, 3 দিয়ে গেলে হবে আমার 3 আসছে 24 আর 1 81। তারপর দেখো এখানে আবার 3 9 9 81, 9 গুণ 9 9 9 81। তাহলে দেখো আমাদের 9 7 2 এর 2 গুণন 2 গুণন 3 গুণন 9 গুণন 9, তাহলে জোড়া করি। এই দেখো বাকি থাকলো আমার কি 3 একটি জোড়াবিহীন সংখ্যা। তাহলে আমরা 3 দ্বারা যদি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে কি এই ভাগফলটা আমাদের কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে লিখব এখানে 3 জোড়া বিহীন। সুতরাং 3 দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সুতরাং নিম্নে
ক্ষুদ্রতম সংখ্যা কত? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আছে 3। এটি আছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা কথা না বাড়িয়ে খ নাম্বারটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আমি গ নাম্বার অঙ্কটি সমাধান করব। বড় অঙ্কগুলো আমি সমাধান করে দিব, তোমরা বড় অঙ্কগুলো যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ছোট অঙ্কগুলো এমনিতেই পারবে। তো চলো আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি। গ নাম্বার অঙ্কটি কি আছে? 2 1 9 5 2। তাহলে দেখো একক স্থানে আমার 2 আছে, তার মানে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। তো 2 দিয়ে ভাগ, দেখো 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে হয় 1 0 9 7 6। তোমাদের যদি এইভাবে একটু করতে কষ্ট হয় তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবে, তাহলে তাড়াতাড়ি তোমরা অঙ্কগুলো করতে পারবে। তাহলে 5 4 8 8, এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 2 7 4 4, এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 1 3 7 2, এটাকে 2 দ্বারা ভাগ করলে 6 8 6, এটাকে 2 দ্বারা ভাগ করলে 3 4 3। দেখো একক স্থানে 3 যেহেতু আসে তাহলে 7 দিয়ে ভাগ করলে, 7 দিয়ে যদি করি 49, আবার 7 দিয়ে করি 7 7 49। তাহলে সুতরাং 21 9 5 2 এর আমরা সংখ্যাগুলো জোড়া করে নেব। 1 2 গুণন 2 2 4 6, তারপর আছে কত 7 গুণন 7 গুণন 7। তাহলে দেখো একটি 7 কিন্তু আমার জোড়াবিহীন আছে, তার মানে এই পূর্ণ সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হবে 7 দ্বারা আমরা কি করি? ভাগ করি। তাহলে এখানে 7 জোড়া বিহীন, সুতরাং 7 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা লিখি অতএব সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 7। এটি আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 5 নাম্বার তোমাদের অনুশীলনীর 5 নাম্বার অঙ্কটি সমাধান করি। অঙ্কটি যদি একবারে না বোঝো তাহলে একটু টেনে টেনে দেখবে ক্লাসটি, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো 5 নাম্বার অঙ্কটি সমাধান করি। তো 5 নাম্বার অঙ্কটি কি আছে একটু দেখি। 5 নাম্বার অঙ্কটি দেখো তোমাদের 4 6 3 9 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হয়। আমরা গতদিন উদাহরণ 4 এ এই অঙ্কটি করেছিলাম, আজকে সেইভাবে অঙ্কটি সমাধান করব। দেখো 5 এর আমি আবার বলি 4 6 3 9 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ভাগের নিয়মে করতে হবে। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের সমাধান, ওই পদ্ধতিতে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। তো আমাদের 5 নাম্বার সমাধান দেখো সংখ্যাটি হচ্ছে 4 6 3 9। তাহলে আমাদের ভাগের নিয়মে যেহেতু করতে হবে, ভাগের নিয়মে গুণিতকগুলো ভাগ করে বের করতে হবে ভাগের নিয়মে। তাহলে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের সূত্র আমরা প্রয়োগ করলাম। প্রথমে আমাদের জোড়া করতে হবে 2টি, তারপর আমরা ভাগ চিহ্ন দেব। তাহলে এই প্রথম জোড়ার কাছাকাছি একটি বর্গমূল সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে প্রথম এই যে এখানে 46, তো এমন একটা সংখ্যা আমাদের বর্গমূল সংখ্যা নিতে হবে যেন 46 থেকে ছোট অথবা 46 এর সমান হয়। তাহলে দেখো এখানে যদি আমি 7 নেই, 7 7 49, বেশি হয়ে যায়। যদি আমরা 6 নেই তাহলে 6 6 36 হয়। তো দেখো
তাহলে 6 যদি বিয়োগ করি তাহলে 0 হয়, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তাহলে দেখো আমাদের নিয়ম জোড়া নামবে, তারপর এখানে এটা 2 দ্বারা গুণ করতে হবে, 6 দুগুণী 12। তাহলে 6 দুগুণী 12। এখানে এখন এমন একটা সংখ্যা আমার নিতে হবে যেন কি ওই সংখ্যা দ্বারা এটাকে গুণ করলে এই সংখ্যাটির কি কাছাকাছি একটি সংখ্যা হয়। তো চলো এখানে আমরা প্রথমে নেই 7। 7 7 49 9 হয় থেকে 4, 7 দুগুণী 14, 15 16 17 18 আর হাত থেকে 1, 7 থেকে 7 আর 8। তারপর অনেক ছোট হয়ে যায়, তাহলে আমাদের এখানে 8 নিই। যদি 8 নিই, 8 8 64, 4 হাত থেকে 6, 8 দুগুণী 16 16 16 17 18 19 20 21 22, 22 এর 2 হাত থেকে 2, 8 দুগুণী 8 কে 8 আর 2 হচ্ছে 10। তো এটা একটু যদি আর 9 নিই তাহলে বেশি হয়ে যাবে, তাহলে এখানে আমার 8 নিতে হবে। তাহলে এখানেও আমার 8 নিতে হবে, তাহলে 1024। এখানে বিয়োগ করব, 4 আছে কত হলে 9, 5 হাতে কোনো থাকে না, 3 আছে, 2 আছে কত হলে 3, 1 আর এই বাকিগুলো মিলে যায়, তার মানে 0। তার মানে আমার ভাগশেষ কত 15, ভাগশেষ 15। তাহলে এই সংখ্যা থেকে যদি আমি 15 বিয়োগ দিই তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি গত ক্লাসে তোমাদের উদাহরণ 4 অঙ্কটি এই নিয়মে করিয়েছিলাম, সেম নিয়ম আছে তোমাদের বইয়ের অনুশীলনী 5 নাম্বার অঙ্কের সমাধান। তাহলে আমরা লিখব, যেহেতু ভাগশেষ 15 সুতরাং সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত 15। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা ক্লাসটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা 6 নম্বর অঙ্কটি ঝটপট সমাধান করি। তো 6 নম্বর অঙ্কটি আমাদের কি আছে দেখো, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এখানে ছিল কিন্তু বিয়োগ আর এখানে করতে হবে কি যোগ, যোগ করলে কোন সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তো চলো ওই নিয়মটি আমি তোমাদেরকে সমাধান করাই। তো 6 নম্বর সমাধান, আমাদের এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের ভাগের বর্গমূল যে পদ্ধতি সেই পদ্ধতিটি অবলম্বন করতে হবে। তো 6 এর সমাধান দেখো, প্রথমে আমরা অঙ্কটি আছে 5605। তাহলে প্রথমে আমাদের জোড়া করে নিতে হবে, ভাগ চিহ্ন দিতে হবে। দেখো এখানে 56 আছে, 56 কাছাকাছি একটি বর্গমূল সংখ্যা আমাদের নিতে হবে। তো 7 7 49, 8 যদি নেই 8 8 64, তার মানে বেশি হয়ে যায়, তাহলে আমরা 7 নিতে হবে। 7 7 49, তাহলে বিয়োগ করতে হবে। 9 আছে, যেহেতু 9 ছোট তাহলে বড়, তাহলে 6 হচ্ছে আমাদের 16 হয়ে যাবে। 16, তাহলে 7 বিয়োগ করলে 7 হাতে থেকে 1 মিলে গেলে 0। তো দেখো এখন আমাদের এখানকার নিয়ম হচ্ছে এই জোড়া সরাসরি এখানে নামবে, এখানে যা থাকবে তার ডবল হবে, মানে 7 দুগুণী 14 হবে। এখন এখানে আমার একটা সংখ্যা নিতে হবে, আবার যে সংখ্যাটি নেব সেই সংখ্যা দ্বারা গুণ করলে যেন এর কাছাকাছি অথবা একটি কি সংখ্যা হয় এর সমান হয়, তাহলে আমরা আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। চলো এখানে আমরা 4 যদি নিই তাহলে 144 কে 4 দ্বারা আমরা গুণ করি। 4 4 16, 6 হাতে থেকে 1, 4 4 16 আর কে 17, 7 হাতে থেকে 1, 4 4 কে 4 আর কে 5, তাহলে 576। যদি আমরা এখানে 5 নেই, 4 5 20, 0 হাতে থেকে 2, 4 5 20, 22, 22 এর 2 হাতে থেকে 2, 5 কে 5 আর 2 7,
তাহলে আমার বেশি হয়ে যায়, তার মানে 4 নিতে হবে। এখানে যদি 4 নেই তাহলে এখানেও 4 নিতে হবে। তাহলে 4 যদি নেই, 4 4 16 6 হাতে থেকে 1, দুঃখিত, 4 4 16 6 হাত থেকে 1, 4 4 16 আর 17 7 হাত থেকে 1, 4 4 আর 5, তাহলে 576 বিয়োগ করতে হবে। তাহলে দেখো 6 আছে কত হলে 15, 9 হাত থেকে 1, 8 8 আছে কত হলে 10, 2 হাত থেকে 1, তাহলে 6 6 আছে কত হলে 7, 129। এখন যদি আমি নিই তাহলে বেশি হয়ে যাবে, তার মানে 129 আমার এখনো ভাগশেষ বিদ্যমান আছে। তাহলে দেখো এখানে আমার সংখ্যাটি কি বলছে, যোগ করতে বলছে, আর ওখানে বলছিল কি বিয়োগ করতে। এখন আমি যদি বিয়োগ থাকতো তাহলে এটা বিয়োগ করে দিলে আমার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো, কিন্তু না, এখানে আমাদের বলা আছে যোগ করতে হবে। তাহলে যোগ করার নিয়ম হচ্ছে কি, এই যে আমাদের ভাগফল যেটি বাড়াবে সেটির সাথে আমরা 1 যোগ করে এই সংখ্যাটা এটার বর্গ করে যদি আমরা বিয়োগ করি তাহলে ওই সংখ্যাটা যোগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি আবার একটু তোমাদেরকে বলি, এখানে যে ভাগফলটি আছে তার সাথে 1 যোগ করলে যে সংখ্যাটি হবে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা বের হবে সেখান থেকে এটা বিয়োগ করলে আমাদের কি সংখ্যাটি বের হবে, যে কত যোগ দিলে আমার এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা যদি বুঝে না থাকো ক্লাসটি একটু টেনে টেনে দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো চলো আমরা একটু কথায় লিখি। তাহলে এখানে ভাগশেষ বিদ্যমান, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে যদি এত যোগ এত ইকুয়াল টু 75 হয়। তাহলে অতএব 75 গুণ 75 সমান সমান 75 গুণ 75 করলে কত হয়, 75 গুণ 75, 5 5 25 এর 5 হাত থেকে 2, 5 7 35 37, এক ঘর বাদ, 5 7 35 এর 5 হাত থেকে 3, 7 7 49 50, 51 52, 5 7 5 12 2 হাত থেকে 1, 3 আর 3 6, 5 5 6 25, তাহলে সংখ্যাটি হয় এত। তাহলে অতএব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সমান সমান, এখান থেকে এই সংখ্যাটা আমার বিয়োগ দিতে হবে, 5 6 2 5 বিয়োগ 5 6 0 5, তাহলে বিয়োগ করলে কত হয়, 5 5 মিলিয়ে গেলে 0 0 হচ্ছে 2 20, তাহলে সংখ্যাটি আমার হচ্ছে 20, উত্তর হচ্ছে 20। তাহলে দেখো 20 যদি আমরা এই সংখ্যায় যোগ করি, মানে এই সংখ্যার সাথে 20 যোগ করি তাহলে সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটির একবারে সেম অঙ্ক আমাদের উদাহরণের 5 নাম্বার অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ।